ওকে, তাহলে আমরা আবার অ্যাবর্শন নিয়ে শুরু করছি। সবাইকে শুভ অপরাহ্ন। তোমরা সবাই শুনতে পাচ্ছ নিশ্চয়ই? আমি বন্যাকে দেখতে পাচ্ছি, বন্যা, লাবণ্য। ওকে, তাহলে আমরা শুরু করি। আমরা আজকে ইনশাআল্লাহ আশা করি যে অ্যাবর্শনটা আমাদের শেষ হয়ে যাবে। একটু লম্বা ছিল অ্যাবর্শনের পড়াটা, কিন্তু আমি মনে করি যে তোমাদের কাছে যদি different types of abortion কি ফিচার নিয়ে প্রেজেন্ট করবে, so that we can come to a clinical diagnosis. Then হচ্ছে ইনভেস্টিগেশন বলতে ডায়াগনোসিসের জন্য অবশ্যই নন ইন্টারভেনশনাল সবচেয়ে ভালো হলো আলট্রাসোনোগ্রাফি। আলট্রাসোনোগ্রাফিটা আমরা পার অ্যাবডোমিনাল করব না, পার ভেজিনাল করব, দ্যাট মিন্স ট্রান্সভেজিনাল আলট্রাসোনোগ্রাফি বা টিবিএস বলি যেটাকে আমরা, সেটা আমরা দেখবো। এবং কিছু রুটিন ইনভেস্টিগেশন করতে হয়, ব্লাড গ্রুপ বা সিবিসি দেখবো, হিমোগ্লোবিন পার্সেন্টেজ দেখবো। তারপরে কখনো কখনো আছে যে পেশেন্টের কোনো কগনিশন ডিসঅর্ডার হতে পারে, সেটা যখন আমরা সাসপেক্ট করি তখন আমরা একটা ইনিশিয়াল বেস লেভেল কিছু ইনভেস্টিগেশন করে রাখি। পেশেন্টের ম্যানেজমেন্টের মধ্যে জেনারেল রিসাসিটেটিভ ম্যানেজমেন্ট, পেশেন্টকে আমি কি কন্ডিশনে পাচ্ছি, সে কি শকে আছে নাকি শকে নাই, হেমোডাইনামিক্যালি আনস্টেবল নাকি স্টেবল, সে অনুসারে তার জেনারেল রিসাসিটেটিভ মেজার্স নেব। দেন স্পেসিফিক ম্যানেজমেন্টের মধ্যে আমাদের চেষ্টাই থাকবে টু ইভাকুয়েট দি ইউটেরাস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। সেই কারণে আমরা কখনো আছে যে মেডিকেল ম্যানেজমেন্ট করতে পারি, কখনো আছে আমরা সার্জিক্যাল ম্যানেজমেন্ট করতে পারি। সার্জিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে আমরা কি করতে পারি, একটা হচ্ছে এমভি সিরিঞ্জ বা যেটা আমরা বলি যে ভ্যাকুয়াম অ্যাসপিরেটর, ম্যানুয়াল ভ্যাকুয়াম অ্যাসপিরেটর দিয়ে নেগেটিভ প্রেসার তুলে আমরা করতে পারি। সেটা হচ্ছে মোর প্রেফার্ড এবং এটা আমাদের ন্যাশনাল রিকমেন্ডেশন। এছাড়া অল অ্যালং আমরা যেটা করি সেটা হচ্ছে ইভাকুয়েশন অ্যান্ড কিউরেটিস। এখানে আমরা ইভাকুয়েশন কিউরেটিস বলছি কখন, যখন অস ইজ ওপেন লাইক ইনকমপ্লিট অ্যাবর্শন, ইনএভিটেবল অ্যাবর্শন, তখন আমরা বলবো ইভাকুয়েশন অ্যান্ড কিউরেটিস। বাট হোয়েন অস ইজ ক্লোজড, সেখানে আমাদের কিন্তু ডায়ালিটেশন অ্যান্ড কিউরেটিস করতে হবে। যেমন মিসড অ্যাবর্শন, ব্লাইটেড ওভাম, ওল্ড ইনকমপ্লিট অ্যাবর্শন, এগুলোতে আমাদের ইভাকুয়েশন, ডায়ালিটেশন, ইভাকুয়েশন অ্যান্ড কিউরেটিস করতে হবে। অ্যান্টিবায়োটিক দিতে হবে, যেহেতু আমরা ভ্যাজিনালুটে অপারেশন করছি, তাহলে আমাদের বা ভ্যাজিনালুটে এটা হয়ে থাকে, সেই জন্য আমাদের অ্যান্টিবায়োটিক দিতে হবে, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। প্লাস হচ্ছে অ্যানারোবিক ইনফেকশনের জন্য কাভারেজ দিব আমরা, এবং আমরা হচ্ছে গ্রাম নেগেটিভের জন্য কাভারেজ দিব। এই কয়েকটা মুদ্রা কথা মনে রাখলে এবং তুমি যদি একটু থটফুল হও যে আমি কার জন্য কি কথাটা বলবো, দেন ইট ইজ ইজিয়ার। নাও আমরা যে জায়গাটায় ছিলাম সেটা ছিলাম আমরা ইনকমপ্লিট অ্যাবর্শনের ট্রিটমেন্ট বোধহয় ছিলাম, সেটা আমরা অলরেডি শেষ করেছি। কমপ্লিকেশন অফ অ্যাবর্শন খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কমপ্লিকেশন কাছাকাছি। যেমন এখানে ব্লিডিং এর সমস্যা হতে পারে, যে কোনো টাইপ অফ অ্যাবর্শনের সঙ্গে ইনফেকশন যদি রিলেটেড হয় তখন আমরা তাকে সেপটিক অ্যাবর্শন বলি, বা পেশেন্ট মাইট ডেভেলপ সেপসিস। সেপসিস কোথায়? সেপসিস অফ দ্য জেনিটাল ট্র্যাক্ট। কিন্তু এমন হতে পারে যে তার সেপটিসেমিয়া ডেভেলপ করেছে, অর্থাৎ there is presence and multiplication of organisms in the systemic blood, সেটাও হতে পারে যখন আমরা তাকে সেপটিসেমিয়া বলছি। আরেকটা কমপ্লিকেশন হতে পারে যদি প্রোডাক্টটা রিটেইন থাকে, সেক্ষেত্রে প্লাসেন্টাল পলিপ ফর্মেশন হয়, মানে যে ডেড টিস্যুটা রয়ে গেল সেখানে আবার ভাস্কুলারিটি বেড়ে একটা পলিপয়েড ম্যাস ফর্মেশন করে। তো এগুলো হতে পারে কমপ্লিকেশন সব ধরনের অ্যাবর্শনে। কিন্তু কিছু ইমিডিয়েট কমপ্লিকেশন যেটা আমরা বলছি, কিছু ইন্টারমিডিয়েট আর কিছু রিমোট। রিমোটের কথাটা ভুলে গেলে হবে না, সবসময় রিমোট কমপ্লিকেশনটাকে মনে রাখতে হবে। রিমোট কমপ্লিকেশন হতে পারে ফার্টিলিটি রিলেটেড, তারপর হচ্ছে ক্রনিক ইনফেকশন যদি হয় তাহলে পেশেন্ট পিআইডি ডেভেলপ করবে, তো পিআইডির সিমটমগুলো তখন আসবে, পিআইডির কমপ্লিকেশন এট দি সেম টাইম আসবে। আর যদি কি হতে পারে, ফার্টিলিটি রিলেটেড হতে পারে যে ইনফেকশন হয়ে কোনো একটা টিউবাল ব্লক হয়েছে, তাহলে হয়তো দুইটা বাইলেটারাল টিউবাল ব্লক যদি হয় তাহলে ইনফার্টিলিটি বা সাবফার্টিলিটি ডেভেলপ করবে। কিন্তু এমন যদি হয় যে টিউবের কমপ্লিট ব্লক হয়নি, পার্শিয়াল ব্লক হয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটোপিক প্রেগন্যান্সি হতে পারে। সো উই আর টকিং অ্যাবাউট দ্য কমপ্লিকেশনস অফ অ্যাবর্শন। তাই কিছু ইমিডিয়েট যেমন এখানে লেখা আছে প্রফিউজ ব্লিডিং, সেপসিস, পলিপ ফর্মেশন। তারপরে ইমিডিয়েট আরো কিছু হতে পারে যদি ইনফেকশন হয়েই যায়, যেমন সেপটিসেমিয়া, সেপসিস হলো, সেপসিস যদি হয়ে যায় তাহলে সেপসিসের আবার কিছু কনসিকুয়েন্স আছে,
তোমরা সেগুলো অ্যাড করে বলতে পারো। যেমন কি হতে পারে, সেপসিস থেকে টিউবোভারিয়ান অ্যাবসিস ফর্মেশন হতে পারে, পেরিটোনাইটিস হতে পারে, পেরিটোনিয়াল অ্যাবসিস হতে পারে, পাউচ অফ ডগলাসে কালেকশন হতে পারে। সো অল দিস আর কমপ্লিকেশনস। এই কমপ্লিকেশন গুলো যদি আমরা না জানি তাহলে পেশেন্ট অনেক সময় কমপ্লিকেশনের প্রেজেন্টেশন নিয়ে আমাদের কাছে আসতে পারে। তার একটা অ্যাবর্শন হয়েছিল, এখন তার তলপেটে ব্যথা, তার হাই রাইজ অফ টেম্পারেচার, সে এসেছে। তাহলে তার ফিচার একটা শুধু ইনকমপ্লিট অ্যাবর্শনের মতো বা শুধু একটা তোমার হচ্ছে মিসক্যারেজের মতো কিন্তু হবে না। এই জন্য কমপ্লিকেশন গুলো জানতে হবে। যেহেতু সাবজেক্টটা একটু লম্বা, সেই জন্য আমি বলছি যে তোমরা এরকম করে সাম আপ করে মনে রাখবা। তাহলে সে একটা আর একটা বলেছে কি রিমোট হতে পারে। রিমোটের মধ্যে যেমন পিআইডি হতে পারে কনসিকুয়েন্স হিসাবে, আর সাবফার্টিলিটি হতে পারে, এক্টোপিক প্রেগন্যান্সি হতে পারে। তো দিস আর দ্য কমপ্লিকেশনস। যে কোনো অ্যাবর্শনের প্রশ্ন আসলে কিন্তু কমপ্লিকেশন তোমাকে জিজ্ঞাসা করবে। এখন সবগুলো কমপ্লিকেশন হয়তো সবার সাথে ফিট করবে না, যার সাথে যেটা ফিট করে তার সাথে সেটাকে আমাদের বলতে হবে। নাও ম্যানেজমেন্ট অফ ইনকমপ্লিট অ্যাবর্শন। আমরা কি ম্যানেজমেন্ট করব? আমার মনে হয় যে আমরা বলে ফেলেছি যে হোল ম্যানেজমেন্টের কথাটা, এখানেও সেটা হবে। আর ম্যানেজমেন্টের মধ্যে আরেকটা কথা মনে রাখতে হবে যে যদি আমরা মেডিকেল ম্যানেজমেন্ট আমরা করতেই পারি। কিভাবে আমরা মেডিকেল ম্যানেজমেন্টটা করব? মেডিকেল ম্যানেজমেন্টটা করব উইথ মেডিকেল ড্রাগসটা আমরা কি দিব? ড্রাগসটা আমরা দিব ইনকমপ্লিট মিসক্যারেজে। দেখো বলেছে কি মিসোপ্রোস্টল, তার মানে কি দাঁড়ালো? প্রোস্টাগ্ল্যান্ডিন E1, সেটার একটা ট্যাবলেটে থাকে 200 মাইক্রোগ্রাম করে, যেটা আমরা সাইটোমিস নামে পাই। সাইটোমিসটা দেখো এখানে ইনকমপ্লিট অ্যাবর্শনের ম্যানেজমেন্ট হিসেবে দিচ্ছি, কিন্তু সাইটোমিসতে কিন্তু আমরা অনেক সময় কি করি? আমরা কিন্তু অনেক সময় লেবার ইনডিউসও করি। তারপরে যেটা ইন্টারইউটেরিন ডেথ, সেখানেও আমরা প্রোস্টাগ্ল্যান্ডিন E1 বা মিসোপ্রোস্টল দিতে পারি। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে মেডিকেল ম্যানেজমেন্ট দিলেই যে পেশেন্ট সম্পূর্ণ সবসময় ইভাকুয়েট হবে তা নয়। তাহলে পেশেন্ট কাউন্সিলিং এর সময় ইম্পর্টেন্ট ইনফরমেশনটা দিতে হবে যে আমরা মেডিকেল ম্যানেজমেন্ট দিচ্ছি টু অ্যাভয়েড দ্য সার্জিক্যাল ম্যানেজমেন্ট, কিন্তু যদি এটাতে শেষ না হয় তাহলে আমাদের সার্জিক্যাল ম্যানেজমেন্ট দেওয়া লাগতে পারে। তো ইনকমপ্লিট অ্যাবর্শন বলো, মিসক্যারেজ বলো, যে কোনোটাতেই কিন্তু ইভাকুয়েট দি ইউটেরাস আমরা ইউজ করতে পারি। এখানে আবার বলবো যে কমন যে কথাটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই প্রেগনেন্সিটা কতদিনকার। যদি এটা লেস দেন 12 উইকস হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা মেডিকেল ম্যানেজমেন্টের পাশাপাশি যদি সেটা সাকসেসফুল না হয় তাহলে আমরা এমডিএ দিয়ে ওটাকে বার করব, অথবা ইএনসি করব, অথবা ডিএনসি করব। ঠিক আছে? কিন্তু যেটা যদি এটা মোর দেন 12 উইকস হয়, যদি, তাহলে সেই ক্ষেত্রে একটা মিনি লেবার করতে হয়। সেটা বলেছিলাম যে মিনি লেবারের মতো, সেটা তুমি সাইটোমিস দিয়ে ইনডিউস করতে পারো, অক্সিটোসিন দিতে পারো, কিন্তু ইট ডিপেন্ডস। সাধারণত কি হয়, সাধারণত অক্সিটোসিন দিলে কাজ হবে না, যেহেতু এটা আর্লি প্রেগন্যান্সি। সেই জন্য আগে সার্ভিক্সকে রাইট করে নিতে হয়, দেন অক্সিটোসিন দিলে এটা মোর ইফেক্টিভ হয়। তাহলে মিসক্যারেজটা মানে আমরা আগের দিন একটু বলেছিলাম, আমার যতটুকু মনে পড়ছে যে ফিটাসটা ডেড হবে, রিটেইনড হবে, এবং কার্নিয়াস মোল ফর্মেশন হতে পারে ডিউ টু ব্লিডিং। সেখানে কি হয়, প্লাসেন্টাল রেক্টোপ্লাসেন্টাল হেমোরেজ হয়ে সেখানে কিন্তু ক্লট ফর্মেশন হয়, এবং যে প্রোডাক্টটা দ্যাট ইজ সারাউন্ডেড বাই সাম ফর্ম অফ ব্লিডিং, সেই কারণে সেটাকে বলা হয় কার্নিয়াস মোল। সেরকম হতে পারে। এবং আমরা এগুলো বলেছিলাম যে মিসক্যারেজের প্রেজেন্টেশন অন্যগুলোর মতো নয়, যেমন ইনকমপ্লিট অ্যাবর্শন, থ্রেটেন্ড অ্যাবর্শন, সেইগুলোতে কি হয়, ফ্রেশ ব্লাড আসে। আর মিসক্যারেজ হলে ব্রাউনিশ ভ্যাজিনাল ডিসচার্জ হবে, এবং অবশ্যই দেয়ার উইল বি রিগ্রেস অফ সাইন সিম্পটমস অফ প্রেগন্যান্সি। কিন্তু মিসক্যারেজের ক্লিনিক্যাল ফাইন্ডিংসটা কি হবে, ইউট্রাস সাইজ লাইক দ্যাট অফ দ্য গেস্টেশনাল এজ অফ অ্যামনোরিয়া, একটু হয়তো রিডিউস হবে। কেন? ফ্লুইড অ্যাবজর্পশন হয়ে যায়, সেই জন্য 16 উইকসে যেরকম থাকার কথা ছিল হয়তো তার থেকে একটু কম পাবো, বাট নট লাইক ইনকমপ্লিট অ্যাবর্শন। ইনকমপ্লিট অ্যাবর্শনে কি হবে, ইনকমপ্লিট অ্যাবর্শন যদি 16 উইকসে হতে হয় তাহলে আমরা জানি কি সব ফিটাসটা আলাদাভাবে ডেলিভারি হবে, প্লাসেন্টাটা আলাদাভাবে ডেলিভারি হবে, তাহলে লাইক এ মিনি লেবার ওখানে হবে না। সেই কথাটা মনে রাখতে হবে। এই তফাৎগুলো মনে রাখাটা, বারবার করে আমরা তফাৎগুলোর কথাটা এই জন্য বলি
মিসড অ্যাবর্শনে তুমি ফিটাল হার্ট পাবে কি পাবে না সেটা ডিপেন্ড করছে কত উইকস এর প্রেগন্যান্সি ছিল। একটা 16 উইকস একটা 14 উইকস এর প্রেগন্যান্সি কাছে আমরা নিশ্চয়ই এটা এক্সপেক্ট করতে পারবো না যে তার হলো ফিটাল হার্ট পাওয়া যাবে না, বিকজ তার নর্মালিও ফিটাল হার্ট পাওয়া যাবে না। সো দ্যাট এই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে যে আমি কোন জেস্টেশনাল এজেন্ট পেশেন্ট নিয়ে কথা বলছি। আমি যদি শুধু বলি যে তার হলো ফিটাল হার্ট মেন উইল নট বি অডিবল, কিন্তু তার জেস্টেশনাল এজই ওরকম হয় নাই যে তার ফিটাল হার্ট অডিবল হওয়ার কথা, তাহলে বলার আগে আমাদের একটু স্পেসিফিক হতে হবে, একটু কেয়ারফুল হতে হবে। ঠিক আছে, এখানে আমরা কিছু বলবো না, আমরা এগুলো সব বলে গিয়েছিলাম। কমপ্লিকেশনের মধ্যে মিসক্যারেজের কমপ্লিকেশন কি হবে দেখো, ইনফেকশন হয়নি, তাহলে ইনফেকশন যদি না হয় তো দ্যাট সেই ক্ষেত্রে আমাদের ইনফেকশন যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে কথাগুলো বললাম অ্যাবর্শনের কমপ্লিকেশন হিসাবে, যে তার হয়তো সালফিনজাইটিস হতে পারে, সালফিনগোফোরাইটিস হতে পারে, অ্যাবসিস ফর্মেশন হতে পারে, পেলভিক ইনফেকশন হতে পারে, পেলভিক অ্যাবসিস ফর্মেশন হতে পারে, পেরিটোনাইটিস হতে পারে, সেগুলো কিন্তু মিসক্যারেজে হবে না। কতক্ষণ হবে না? যতক্ষণ এটা একটা স্টেরাইল ওয়েতে আছে। কিন্তু মিসক্যারেজে যদি ইনফেকশন ইন্ট্রোডাকশন হয়, মেমব্রেন রাপচার হয়ে যায়, রিপিটেড পিভি এক্সামিনেশন করি আমরা, তাহলে কিন্তু আবার মিসক্যারেজও ইনফেকশন হবে। তাহলে আমরা যখন একটা মিসক্যারেজের কমপ্লিকেশন বলবো, সেই ক্ষেত্রে আমাদের কমপ্লিকেশন কি কি হতে পারে, যেমন এখানে কি ব্লিডিং হচ্ছে? তোমরা একটু বলো দেখি, মিসক্যারেজে কি ব্লিডিং আছে? কেউ কি একটু অ্যাড হয়ে বলো যে মিসক্যারেজে কি কোনো পিভি ব্লিডিং আছে যেটার জন্য পেশেন্ট হেমোডাইনামিক্যালি আনস্টেবল হতে পারে? আচ্ছা, এই প্রশ্নটার উত্তর তোমরা লিখো, আমি তার পরবর্তীতে যাচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে পেশেন্টের একটা প্রেগন্যান্সি লস হয়েছে, ডেফিনেটলি তার একটা সাইকোলজিক্যাল আপসেট থাকবে, কিন্তু এখানে মোর ইম্পর্টেন্ট ইজ দ্যাট যে একটা ডেড টিস্যু বডির মধ্যে রয়ে গিয়েছে। সো দ্যাট কি হবে, ওখান থেকে টিস্যু থ্রোম্বোপ্লাস্টিন গুলো রিলিজ হবে, এবং আমরা যেটা জানি যে ইন্ট্রিনসিক ব্লাড কগুলেশন সিস্টেম যেটা, সেটা স্টিমুলেটেড হবে। সো দেয়ার ইজ মোর চান্স অফ ব্লাড কগুলেশন ডিসঅর্ডার। তাহলে কি হবে, এখানে ডিআইসি ডেভেলপ করতে পারে, যেটা কিন্তু আমি ইনকমপ্লিট অ্যাবর্শনের বেলায় বলছি না, হবেই না তা না। একটা ওল্ড ইনকমপ্লিটেও অনেক কিছু হতে পারে, প্রোডাক্ট রিটেন রয়ে গেছে হতে পারে, কিন্তু সাধারণত ইনকমপ্লিট অ্যাবর্শন হলে কি হবে, পেইন আছে, ব্লিডিং আছে, পেশেন্ট কিন্তু আর্লি চলে আসবে। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে যেমন ব্লাড কগুলেশন ডিসঅর্ডার কিন্তু কমন নয়, বাট ইন কেস অফ ব্লাড মিসক্যারেজ এখানে তোমরা লিখেছো, হ্যাঁ পিপি ব্লিডিং হয় না, রাইট, পিপি ব্লিডিং হয় না, একটু ব্রাউনিশ ডিসচার্জ অল্প স্বল্প হতে পারে। তাহলে এখানে যদি আমি বলি যে মিসক্যারেজের পেশেন্ট উইল বি ইন শক, হেমোরেজিক শক, এই কথাটা কি ঠিক হলো? অথবা পেনের জন্য শক, এই কথাটা কি ঠিক হবে? ঠিক হবে না, কারণ আমার যদি ইনকমপ্লিট অ্যাবর্শন হয় সেখানে কিন্তু এক্সেসিভ ব্লিডিং হতে পারে, পেশেন্ট শকে আসতে পারে, এবং পেশেন্টের হেমোরেজিক শক ফলোড বাই ডেথ, সেটাও হতে পারে, বাট নট ইন কেস অফ মিসক্যারেজ। ঠিক তেমনি যদি পেশেন্টের ইনএভিটেবল অ্যাবর্শন নিয়ে আসে, সেই ক্ষেত্রে কিন্তু সিভিয়ার পেইন থাকে, প্রোডাক্টটা পড়ে গেলে কিন্তু তার পেইন কিছুটা হলেও কমতো, কিন্তু কিছু পড়েনি, সিভিয়ার পেইন, সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের ভেসোভ্যাগাল শক হতে পারে পেইনের জন্য, তাহলে সেটাও মিসক্যারেজে হবে না। এই যে ডিফারেন্সিয়েশন গুলা, যে তুমি কি করে একটা থেকে আর একটাকে ডিফারেন্সিয়েট করবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রত্যেকে লিখেছো, মাহমুদা, ইফাত, ফাহিম, রাবিতা, বন্যা, একদম সঠিক অ্যান্সার হয়েছে, ব্লিডিং হবে না মিসক্যারেজে। এই কথাগুলি কিন্তু মনে রাখতে হবে। কিন্তু এখানে কি হবে, তাহলে এখানে ব্লাড কগুলেশন ডিসঅর্ডার হতে পারে, এবং আমরা যখন ম্যানেজমেন্টে যাব তখন আমরা দেখবো, দেখো এখানে কি লেখা আছে, ম্যানেজমেন্টের মধ্যে লেখা আছে যে মিসক্যারেজের জন্য আমরা একটা এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট দিতে পারি। আমি কি ইনএভিটেবল অ্যাবর্শন এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট দিতে পারবো? একটু বলো দেখি তোমরা, যে একটা পেশেন্ট ইনএভিটেবল অ্যাবর্শন, whether expectant management is desired or not, তাহলে তোমার জানতে হবে হোয়াট ইজ ইনএভিটেবল মিসক্যারেজ, তাছাড়া তুমি বলতে পারবে না। তো তোমাদের কাছে একটা প্রশ্ন রাখলাম, যে পেশেন্টের যদি ইনএভিটেবল অ্যাবর্শন হয়, তাকে আমি এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট দিব কিনা। আমি এরপরে আসছি, মিসড অ্যাবর্শনের ক্ষেত্রে এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট বললে আমরা কি বুঝি। তো আমরা মেডিকেল ম্যানেজমেন্ট দিতে পারি, মিসক্যারেজের সার্জিক্যাল ম্যানেজমেন্ট দেওয়া লাগতে পারে, কারণ এটা
রিটেন হয়েছে, রয়ে গিয়েছে। ও যদি নিজে নিজে স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়ে যেত, ইনকমপ্লিট হতো, কমপ্লিট হতো, দ্যাট উড বি ফাইন। কিন্তু অনেক সময় হবে না। তো হবে না যে আমরা ওকে নিয়ে মানে আনসার্টেন পিরিয়ডের জন্য আমরা ওয়েটও করতে পারবো না। কেন ওয়েট করতে পারবো না? বিকজ দেয়ার ইজ রিস্ক অফ, হ্যাঁ ওকে ওকে, তোমাদের অ্যান্সার ঠিক হয়েছে। মাহমুদা বিনতে আক্তার, তোমাদের অ্যান্সার ঠিক হয়েছে যে যেটা ইনএভিটেবল মিসক্যারেজ সেখানে কিন্তু আমরা এক্সপেক্টেড ম্যানেজমেন্ট দিতে পারবো না। কেন পারবো না? বিকজ দেয়ার ইজ সিভিয়ার পেইন এন্ড ব্লিডিং। আমার চেষ্টা কি থাকবে ইনএভিটেবল? আমার চেষ্টা থাকবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইউটারাসকে ইভাকুয়েট করে দেই। তাহলে কি হবে? পেইনও কমে যাবে, ব্লিডিংও কমে যাবে। ঠিক আছে? সুতরাং ইয়েস, তাসফিয়া, ইফাত সবাই ঠিক লিখেছো। আমরা ইনএভিটেবল এক্সপেক্টেড ম্যানেজমেন্ট দিব না। ইনফ্যাক্ট এক্সপেক্টেড ম্যানেজমেন্টের কথা এতক্ষণ আমরা এই 3 দিন না 4 দিন ধরে ক্লাস নিচ্ছি, আমরা এতদিন বলিই নাই। কিন্তু আজকে আমরা এক্সপেক্টেড ম্যানেজমেন্টের কথা বলছি ইন কেস অফ মিসক্যারেজ। কেন বলছি? বিকজ পেশেন্ট মাইট গো ইনটু স্পন্টেনিয়াস পেইন। তাহলে তার অ্যাবর্শনের জন্য পেইন, ব্লিডিং স্পন্টেনিয়াসলি শুরু হতে পারে। জাস্ট তাহলে তারও একটা লিমিট আছে। আমরা হয়তো 2 সপ্তাহ ওয়েট করবো, কারণ আমরা 3 থেকে 4 সপ্তাহ হয়ে গেলেই জানি যে ব্লিডিং ডিসঅর্ডার, কগুলেশন ডিসঅর্ডার দেখা দিবে। হ্যাঁ, সেই জন্য আমরা কিছু সময় এক্সপেক্টেড ম্যানেজমেন্ট দিতে পারি। আবার এমন যদি হয় যে না, পেশেন্ট একজন ওয়ার্কিং মানুষ, উনি এক্সপেক্টেড ম্যানেজমেন্টের জন্য ওয়েট করতে চান না, উনি আর্লিয়ার টার্মিনেশন চান, সেক্ষেত্রে আমরা মেডিকেশন ইউজ করতে পারি। তাহলে আমরা কি দিব মিসক্যারেজের জন্য? মেডিকেল ম্যানেজমেন্ট কি দিতে পারি, সার্জিক্যাল ম্যানেজমেন্ট কি দিতে পারি। এখানে সবসময় মনে রাখতে হবে যে তোমার কিন্তু রয়ে গিয়েছে, ধরো একটা 18 উইকস মিসক্যারেজ, পুরা ফিটাস প্লাসেন্টা সব কিন্তু রিটেইনড উইদিন দ্য ইউটেরাস। বাট ইফ ইট ইজ এ কেস অফ ইনকমপ্লিট অ্যাবর্শন, ভালো করে বুঝে নাও, যদি এটা ইনকমপ্লিট অ্যাবর্শন হয় 18 উইকস, তাহলে ইনকমপ্লিটের মধ্যে কি চলে গিয়েছে? নিশ্চয়ই প্লাসেন্টা আগে চলে যাবে না। যে আগে চলে গিয়েছে, আগে এক্সপেলড আউট হয়েছে, দ্যাট ইজ দ্য ফিটাস। তাহলে এখন কি ওর মধ্যে ফিটাস আছে? নাই, ফিটাস নাই। মেবি প্লাসেন্টা রিটেইনড হয়ে আছে, হতে পারে। অথবা এমন হতে পারে ফিটাস এন্ড প্লাসেন্টা বোথ হ্যাজ বিন এক্সপেলড আউট বাট রিটেইন বিটস আর দেয়ার। তাহলে একটা মিসক্যারেজের 18 উইকসকে ম্যানেজ করতে গেলে তোমার মাথায় থাকতে হবে যে আমি একে ডিএনসি করব না। মিসক্যারেজ 18 উইকস, 14 উইকস, 16 উইকস, একে কি আমি ডিএনসি করে বার করতে পারবো? এ তো ফুল ফিটাস, করতে পারবো না। হাড় হাড্ডি খুলে খুলে ডিএনসির কিউরেটের মাথা দেখো, এতটুকু একটা মাথা, কতদিন ধরে তুমি ওকে করবে, কত পেইন হবে, কত সময় লাগবে, কত ব্লিডিং হবে, তাহলে আমরা কিন্তু সেটা করতে পারবো না। কিন্তু যদি এটা হয় 18 উইকস প্রেগন্যান্সি উইথ ইনকমপ্লিট অ্যাবর্শন, তখন আমার কি হিস্ট্রিতে বলবে? সে বলবে বাচ্চা পড়ে গিয়েছে, ফুল পড়ে গিয়েছে, কিন্তু আমার ব্লিডিং এবং পেইন ভালো হচ্ছে না, তার মানে দেয়ার ইজ রিটেইনড বিটস অফ কনসেপশন। সেইখানে কিন্তু আমার ডিএনসি করা চলবে। ক্লিয়ার হয়েছে? আবার ধরো যে একটা ইনএভিটেবল অ্যাবর্শন এসছে 14 উইকস, 16 উইকস বা 18 উইকস, আমি বললাম যে একে তাড়াতাড়ি নিয়ে যাও, লেবার রুমে নিয়ে তাড়াতাড়ি করে আমরা ইভাকুয়েট করে দেই, ওটিতে নিয়ে যায়, তাড়াতাড়ি আমরা একে আন্ডার অ্যানেস্থেসিয়া ইভাকুয়েট করে দেই, সো পেশেন্ট উইল বি অল রাইট। তোমার হাতে ইভাকুয়েশনের কি আছে রাস্তা? ওটিতে তুমি যে ইভাকুয়েশন করতে চাও, তোমার হাতে কি আছে? তোমার হাতে কি আছে বলতে পারবে কেউ? ওটিতে একটা ইউট্রাস ইভাকুয়েট করার জন্য আমাদের হাতে কি কি থাকে? আমাদের হাতে থাকে একটা এমবিএ সিরিঞ্জ, আর একটা থাকে কি ইএনসি বা ডিএনসি করার জিনিসপত্র, তাই না? তাহলে আমি কতটুকু একটা ইনএভিটেবল মানে কিন্তু তারও ফুল ফিটাস এন্ড প্লাসেন্টা কেপ্ট উইদিন দ্য ইউটেরাস, তার কিন্তু কিছু বেরিয়ে যায়নি লাইক ইনকমপ্লিট অ্যাবর্শন। তাহলে একটা 14, 16, 18 উইকস এর ইনএভিটেবল অ্যাবর্শনকেও তুমি আসলে ওটিতে নিয়ে কোনো হেল্প করতে পারবে না। সো ইউ হ্যাভ টু ওয়েট। সেখানে তুমি পেইন রিলিভ করতে পারো উইথ প্যাথিডিন, এবং সেখানে তুমি আরেকটু লেবারকে হ্যাসেন করতে পারো, অগমেন্ট করতে পারো উইথ অক্সিটোসিন ড্রিপ, যাতে সেটা এক্সপেলড আউট হয়ে যায়। যদি কমপ্লিটলি এক্সপেলড আউট হয়ে যায়, দেয়ার ইজ নো নিড ফর ফার্দার ইন্টারভেনশন। কিন্তু যদি না হয়, সেই ক্ষেত্রে তুমি হয়তো পরবর্তীতে রিটেন বিট থাকলে ডিএনসি করলা। এখন কি ক্লিয়ার হয়েছে যে মিসক্যারেজ, ইনকমপ্লিট, ইনএভিটেবল কোনটা নিয়ে আমরা হ্যান্ডেল করছি? শুধু একটা জেস্টেশনাল এজ বলে আমি একটা কাজ শুরু করে দিব, নট লাইক দ্যাট। এই জায়গাটা তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা প্রপারলি হতে হবে। নাও ইন কেস অফ মিসক্যারেজ, তার মানে কি সব রয়ে গেছে, ইফ ইউটেরাস ইজ লেস দ্যান 12 উইকস, তখন আমরা বলেছি এক্সপেক্টেড মেডিকেল সাকশন ইভাকুয়েশন অথবা ডায়ালিটেশন। ছোট আছে, এখন আমি সাকশন ইভাকুয়েশন করে অথবা ডিএনসি করে অথবা ইএনসি করে, আমি এটা নট ইএনসি কারণ এখানে তো অসক্লোজ, তাই না? ইয়েতে তো অসক্লোজ,
সো দ্যাট আমি এখানে ডাইলেটেশন এন্ড কিউরে টেস্ট করে নিয়ে আসবো বিফোর যদি 12 উইকস হয়। বাট ইফ ইট ইজ আফটার 12 উইকস, মোর দেন 12 উইকস হয়, তাহলে একটা মিনি লেবারে যা আমরা করি, একটা ইন্টারটেন ফিটাল ডেথ হলে আমরা যা করি আমরা সেভাবেই করব। সেই ক্ষেত্রে আমরা ইনডিউস করবো উইথ প্রোস্টাগ্ল্যান্ডিন। কেন আমরা বলেছি যে ইভেন আইভিও যদি হয় তাহলে অক্সিটোসিন হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন মোর ইফেক্টিভ, বিকজ প্রোস্টাগ্ল্যান্ডিন দিলে সেটা কি করে, অক্সিটোসিনের সেন্সিটিভিটি টু দ্য রিসেপ্টর বাড়ায়, প্রোস্টাগ্ল্যান্ডিন সার্ভিসকে সফটেনিং করে এবং ওয়াটার ইমবাইবেশন করে, সো দ্যাট সার্ভিস বিকামস মোর ফেভারেবল। সার্ভিস যদি ফেভারেবল না হয় তাহলে ইউটেরাস কন্ট্রাকশন করলেও কিন্তু ডাইলেটেশন হবে না, সেই ক্ষেত্রে পেশেন্ট পেইন ফিল করবে। সেই জন্য আমাদের আগে প্রোস্টাগ্ল্যান্ডিন ইউজ করব। যদি প্রোস্টাগ্ল্যান্ডিন দিয়ে কমপ্লিট ইভাকুয়েশন না হয় তখন আমরা কিন্তু এট দি সেম টাইম অক্সিটোসিন ইউজ করতে পারি। তো তোমরা দেখছো প্রোস্টাগ্ল্যান্ডিন E1 হচ্ছে মিসোপ্রোস্টল 200 মাইক্রোগ্রাম ট্যাবলেট থাকে। এটা ডিফারেন্ট ফর্মে দেওয়া আছে, আগেও বলেছি ওরাল বা ভ্যাজানাল বা পারেক্টাল আমরা দিতে পারি। কি ডোজে দিব সেটা একটু দেখতে হবে। আর আমরা কি করতে পারি, অক্সিটোসিন দিতে পারি। আচ্ছা, যাদের ক্ষেত্রে আমার মিসড অ্যাবর্শন হয়ে ডেলিভারি হতেই হবে যদি সেটা মোর দ্যান 12 উইকস হয়, কিন্তু এর পরেও যদি কিছু রিটেন বিট থেকে যায় তখন হচ্ছে আমরা ডিএনসি করতে পারি। এবারে আমরা সেপটিক অ্যাবর্শন। সেপটিক অ্যাবর্শনটা কি, এনি অ্যাবর্শন, এই কথাটা মনে রাখতে হবে, এনি অ্যাবর্শন অ্যাসোসিয়েটেড উইথ ক্লিনিক্যাল এভিডেন্স অফ ইনফেকশন অফ ইউটেরাস এন্ড ইটস কন্টেন্টস, সেটাকে আমরা বলছি সেপটিক অ্যাবর্শন। তো সেপটিক অ্যাবর্শন যে একটা বিষয় হচ্ছে যে সেপটিক অ্যাবর্শন হলে প্রথমেই এক্সক্লুড করতে হবে পেশেন্ট কোনো ক্রিমিনাল অ্যাবর্শন করেছে কিনা, মানে তার সেলফ আনসেফ অ্যাবর্শন করেছে কিনা। সে হয়তো এমন কারো হেল্প নিয়েছে যে একটা আনসেফ অ্যাবর্শন করেছে, দ্যাটস ওয়াই ফ্রম দ্য ভেরি বিগিনিং ইট ওয়াজ ইনফেক্টেড, সেপটিক অ্যাবর্শন। আর একটা হতে পারে কি যে না, ওর স্পন্টেনিয়াস মিসক্যারেজই হয়েছে, কিন্তু তার পরবর্তীতে গিয়ে রিটেন প্রোডাক্টটা বেশি দিন থেকে যাওয়ার জন্য হয়তো বা সেটা ইনফেক্টেড হয়েছে, বা তার আগের থেকে এসটিআই ছিল, ইনফেক্টেড হয়েছে। এইগুলো তখন আমাদেরকে মনে রাখতে হবে। যেভাবেই হোক না কেন, সেপটিক অ্যাবর্শনের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন বা ক্রাইটেরিয়া on the basis of which will diagnose it as a case of septic abortion, তার মধ্যে কি কি আছে দেখো, rise of temperature 100.4 degree, at least at or above 100.4 degree হতে হবে for 24 hours or more, একটু খালি জ্বর বেড়েছে বললেই হবে না। then offensive or purulent vaginal discharge may be present, সবসময় যে অফেন্সিভ পুরুলেন্ট ভ্যাজিনাল ডিসচার্জ থাকে তা কিন্তু আমরা নাও পেতে পারি। আদার এভিডেন্স অফ পেলভিক ইনফেকশন থাকবে, সাচ এস লোয়ার অ্যাবডোমিনাল পেইন, টেন্ডারনেস। আমরা যদি ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে যাই দেখবো যে ফর্নিস গুলো টেন্ডার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, সেপটিক অ্যাবর্শনে কিভাবে হতে পারে, তাহলে সেপটিক অ্যাবর্শন জানতে হলে আমাদের একটু মাইক্রো অর্গানিজম হু আর রেসপন্সিবল ফর ইনফেকশন সেটা একটু জানতে হবে, বিকজ আমরা তাকে অ্যান্টিবায়োটিক দিব, তাই না, ম্যানেজ করব। তো মাইক্রো অর্গানিজমস ইনভলভড ইন সেপসিস কি হতে পারে, সাধারণত দোজ হু আর প্রেজেন্ট ইন দ্য ভ্যাজাইনা, সেটা আমাদের এমন হতে পারে যে দে আর নট ইনফেক্টিভ, মানে আগে থেকেই সেটা একটা কমেন্সাল হিসেবে ভ্যাজাইনাতে ছিল, কিন্তু এই ক্ষেত্রে বডির ইমিউনিটি কমে যাওয়ার জন্য দোজ অ্যাক্টস অ্যাজ এ ইনফেক্টিং এজেন্ট, অথবা তার সত্যি সত্যি ফার্দার ইনফেকশন হয়েছে বা অ্যাসেন্ডিং ইনফেকশন হয়েছে, অথবা অন্য কোনো এন্ডোজেনাস ইনফেকশন থেকে সেটা এখানে ইনফেক্ট করেছে। সো ইনফেক্টিং অর্গানিজম কি হতে পারে, অ্যানারোবিক হতে পারে, অ্যারোবিক হতে পারে। হ্যাঁ, তাহলে অ্যানারোবিকের মধ্যে কি কি হয়, ব্যাকটেরিয়াস আমরা সবাই জানি, এগুলো তোমরা প্যাথোলজিতে পড়ে এসছো। তারপরে হচ্ছে অ্যানারোবিক স্ট্রেপ্টোকক্কাই, ক্লোস্ট্রিডিয়াম খুবই ইম্পর্টেন্ট, যার জন্য আইডি পেশেন্ট আসলে, মিসড অ্যাবর্শন আসলে আমরা কিন্তু খুব সেফলি পেশেন্ট ম্যানেজ করতে চাই, আমরা কিন্তু রিপিটেড ইন্টারনাল এক্সামিনেশনে যাবই না, এসব ক্ষেত্রে যদি যাই তাহলে ইনফেকশন ইন্ট্রোডাকশন হতে পারে। তো ক্লোস্ট্রিডিয়াম হলে কি গ্যাস গ্যাংগ্রিন ফর্মেশন হবে, এবং এটা এত বেশি মারাত্মক, লাইফ থ্রেটনিং যে অনেক সময় আছে যদি ওষুধপত্রে কাজ না করে তাহলে কিন্তু হিস্টেক্টমিও করা লাগতে পারে, যেটা কোনো অ্যাবর্শনের জন্য আমরা হিস্টেক্টমির কথা উচ্চারণই করব না, কিন্তু দুই একটা জায়গা আছে যেখানে ইউটেরাস ফেলে দেওয়ার প্রয়োজন হতে পারে। নাও অ্যারোবিক হতে পারে লাইক ই কলাই, ক্লেপশিলা, স্টাফাইলোকক্কাস ওরিয়াস, খুবই ইম্পর্টেন্ট হচ্ছে বেটা হেমোলাইটিক স্টেফটোকক্কাস, এবং যদি বিটা হেমোলাইটিক স্টেফটোকক্কাস থাকে তাহলে ইউ মাস্ট ট্রিট দ্য পেশেন্ট। এছাড়া মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টাফাইলো অরিয়াস বা এমআরএস আমরা বলে থাকি, যাদের খুব পুয়ার হাইজেনিক অবস্থা,
তারপরে ইমিউনিটি সাপ্রেসড, অথবা তারা অন্য স্টেরয়েড নেয়, এসব পেশেন্টের সাধারণত এমআরএসএ হয়ে থাকে। তবে মিক্সড ইনফেকশন কিন্তু কমন, সেই জন্য আমরা যখন অ্যান্টিবায়োটিক চয়েস করি আমাদের কিন্তু ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক চয়েস করতে হয়, which acts both for positive, gram negative, anaerobic, এইগুলো সব কভার করে সেরকমই দিতে হবে। আর সাথে বডির ইমিউনিটি বাড়াতে হবে। পেশেন্টের বডিকে ফাইটিং যদি না করে তাহলে অনলি অ্যান্টিবায়োটিক মে নট হেল্প। আচ্ছা, এখানে একটা কথা বলবো যে সেপ্টিসেমিয়া হচ্ছে, হ্যাঁ সেপটিক শক, আই মিন সেপসিস। তাহলে সেপসিস হলে সে কি কি করতে পারে দেখো। মেজরিটি অর্গানিজমস অফ এন্ডোজেনাস এন্ড ইনফেকশন ইজ লোকালাইজড টু কনসেপ্টাস। তাহলে ইউট্রাসের মধ্যে যে কনসেপ্টাসটা রয়ে গিয়েছে, তো সেপটিক অবশ্যই আমরা মিসক্যারেজের পরে এসে বলছি মানে এই নয় যে আমরা মিসক্যারেজের একটা কন্টিনিউশন হিসেবে সেপটিক অবশ্যই বলছি, নট লাইক দ্যাট। মিসক্যারেজে কিন্তু তোমার সেপটিক অ্যাবর্শনটা কম হবে, সেপসিসটা কম হবে মিসক্যারেজে যদি আমরা প্রপারলি পেশেন্টকে হ্যান্ডেল করতে পারি, অ্যাসেপ্টিক ওয়েতে হ্যান্ডেল করতে পারি। তাহলে মিসক্যারেজ কেন হচ্ছে আমরা শুরুতেই বলেছি যে ক্রিমিনাল অ্যাবর্শনের পরে হতে পারে, শুরুর থেকে ইনফেক্টেড। আর একটা হতে পারে যে তার হয়তো ইনকমপ্লিট অ্যাবর্শন অথবা কমপ্লিট অ্যাবর্শন হয়ে গিয়ে তার হচ্ছে তোমার ইনফেকশন হয়ে তখন তার সেপসিস হচ্ছে, হ্যাঁ সেটাও হতে পারে। সো দ্যাট ভিতরে যে প্রোডাক্ট রয়ে গেল, মনে করো একটা ইনকমপ্লিট অ্যাবর্শন, তুমি ইভ্যাকুয়েট করলে না, বললে আচ্ছা ঠিক আছে, রুগী কেয়ারফুল না, বললো থাক অসুবিধা তো হচ্ছে না, একটু একটু ব্লিডিং হয় আমার তো ভালো হয়ে যায়, কিন্তু দেয়ার ইজ এ রিস্ক অফ ইনফেকশন। এবং ইনফেকশন হলে প্রোডাক্ট যেটা রয়ে গিয়েছে ভিতরে সেটা একটা ইনফেক্টেড ম্যাটেরিয়াল হবে, তাই না? তার ফলে কি হচ্ছে, ওখানে ইনফেকশন হলে অ্যাজ এ হলে ইউট্রাসের ওয়ালে কিন্তু ইনফেকশন হবে। দ্য ওয়াল ইজ লাইন্ড বাই এন্ডোমেট্রিয়াম, সেজন্য এখানে এন্ডোমেট্রাইটিস হয়। আবার এন্ডোমেট্রাইটিস যদি খুবই অ্যাগ্রেসিভ হয় সেক্ষেত্রে কিন্তু এন্ডোমায়োমেট্রাইটিস হতে পারে। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে যে ইউজুয়ালি লিপোসাইটিক ব্যারিয়ার এটাকে, এই ইনফেকশনটাকে ওয়াল আপ করে, সেজন্য কমনলি কিন্তু আমরা সেপ্টিসেমিয়ার ফিচার পাবো না। জ্বর টর, হাই রেঞ্জ অফ টেম্পারেচার আমরা নাই হতে পারি। আর কি হতে পারে, এই ইনফেকশনটা ইউট্রাস থেকে স্প্রেড করতে পারে কোথায়, প্যারামেট্রিয়ামে যেতে পারে, টিউবসে যেতে পারে, ওভারি বা পেলভিক পেরিটোনিয়াম, যেগুলোর কথা আমি একটু আগেই বলছিলাম। তাহলে দিস আর দ্য রিস্ক, আমরা চাই না যে ইনফেকশন ফার্দার আরো বেশি ছড়িয়ে যাক। আরেকটা বড় বিষয় হলো যে এই সেপটিক অ্যাবর্শন থেকে পেশেন্ট কিন্তু এন্ডোটক্সিক শক নিয়ে আসতে পারে। দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট টু আইডেন্টিফাই। কেন আমরা সবসময় শুধু জ্বরের কথা বলি ইনফেকশনের সঙ্গে, কিন্তু এমন হতে পারে যে পেশেন্টের আসলে জ্বর নাই, কোল্ড কামি স্কিন, পেশেন্ট হচ্ছে সোয়েটিং হচ্ছে, পেশেন্ট শকে। কেন তার এরকম হলো? ইট ইজ ডিউ টু এন্ডোটক্সিক শক, যেটা কিনা কমনলি হয় ফলোইং গ্রাম নেগেটিভ ইনফেকশন। তাহলে গ্রাম নেগেটিভ ইনফেকশন থেকে সেপটিক অ্যাবর্শনের পেশেন্ট এন্ডোটক্সিক শক নিয়েও আসতে পারে। সো পেশেন্টের দেখো হিস্ট্রিতে কি থাকবে, তার হিস্ট্রি অফ আনসেফ টার্মিনেশন বাই অ্যান আনঅথরাইজড পারসন ইজ মোস্টলি কনসিল। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পেশেন্ট কনসিল করে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে রোগীরা তারা কিন্তু স্বীকার করে না এসে যে তাদের একটা সেপটিক অ্যাবর্শনের কাহিনী ঘটেছে, বা সে আদৌ প্রেগনেন্ট ছিল, সে যে প্রেগনেন্ট ছিল সেই কথাটাও কিন্তু স্বীকার করতে চায় না, সেই কথাটাও সে স্বীকার করে না যে সে প্রেগনেন্ট ছিল। তার ফলে আমরা কিন্তু অনেক সময় কনফিউজড হই। তোমাদের একটা পেশেন্টের কাহিনী বলবো, অনলি দেন তোমরা বুঝতে পারবা যে পেশেন্টরা ভয় পড়ে কি কি করে। একটা 45 ইয়ার্স লেডি, তিনি বরিশালের কোনো একটা জেলার বা উপজেলার মানুষ। তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে যে তার একটা আনওয়ান্টেড প্রেগন্যান্সি হয়েছে। ওই বয়সের মানুষের ছেলে মেয়ে থাকে, অনেকে খুব লজ্জিত হয় প্রেগনেন্ট হলে। তখন সে এই প্রেগনেন্সিটার জন্য কি করবে, তখন সেই প্রেগনেন্সিটা সামলানোর জন্য সে কিন্তু বাড়িতে কাউকে বলেনি, না বলে সে কি করেছে, একটা মানুষকে খবর টবর দিয়ে কারো না কারো মাধ্যমে সে একজনকে খুঁজে পেয়েছে যারা কিনা অ্যাবুটিফিসেন্ট জিনিস ইউজ করে। তো সেই অ্যাবুটিফিসেন্ট জিনিস উনি ইউজ করতে যে উনি যেটা করেছেন যে কতগুলো মাইক্রো অর্গানিজম ওয়ালা স্টিক পাওয়া যায়, এরা কোথা থেকে এগুলো আবিষ্কার করে আমরা বিষয়টা বলতে পারবো না,
সেই স্টিকটা ইউজ করে তার অ্যাবর্শনটা ট্রাই করা হয়েছে। হ্যাঁ, তার ফলে কি হয়েছে, পেশেন্ট অল অন এ সাডেন ডেভেলপ করেছে সিভিয়ার ডায়রিয়া। তো ইনফ্যাক্ট ওরা পরিবারের লোক হয়তো ভালো বুঝতে পারেনি যে শি ট্রাইড বাই হারসেলফ টু ইভাকুয়েট দ্য ইউটেরাস। তার ফলে এই ডায়রিয়া নিয়ে তার সিমটমটা তাহলে কি হলো, সিমটমটা হলো ডায়রিয়া, অন্য কোনো কথা তো নেই এর মধ্যে, পেশেন্টের ডায়রিয়া হয়েছে। তো ডায়রিয়া হলে কি করবে, ডায়রিয়া হলে হসপিটালে ভর্তি হবে, কলেরা স্যালাইন পাবে, সেসব পেয়েছে। পাওয়ার পরে দেখা গেল যে পেশেন্টের জন্ডিস ডেভেলপ করেছে। তখন উপজেলা থেকে তাকে পাঠিয়ে দিয়েছে বরিশাল মেডিকেল কলেজে। বরিশাল মেডিকেল কলেজ ডায়রিয়া, জন্ডিস, তার মধ্যে তার ইউরিন আউটপুট কমে গিয়েছে, সেরাম ক্রিয়েটিনিন বেড়ে গিয়েছে, সো দ্যাট তারা এটা সামলাতে না পেরে তারা পেশেন্টকে রেফার করেছে নিকটুতে পাঠিয়েছে, মানে কিডনি ডিজিজ হসপিটাল, যেটা আমাদের স্পেশালিস্ট হসপিটাল, সেখানে তারা পাঠিয়েছে। তখন ওখানে ওরা আল্ট্রাসাউন্ড করতে গিয়ে ইনসিডেন্টাল ফাইন্ডিংস হলো যে তার ইনকমপ্লিট অ্যাবর্শন। তারপরে ওরা তখন পেশেন্টটাকে কাউন্সিলিং করেছে, চেষ্টা করেছে ইনফরমেশন নেওয়ার, কিন্তু পেশেন্ট কিছুতেই স্বীকার করেনি, বলেছে না সে ভালোই ছিল, সবকিছু ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে তার ভীষণ ডায়রিয়া হয় এবং ডায়রিয়ার পরে তার ম্যানেজমেন্টের এই দুর্বল অবস্থা। তখন ওরা বলেছে তোমার ডায়ালাইসিস লাগুক বা যাই লাগুক আমরা কিছুই করবো না যদি তুমি সত্যি কথা না বলো। তারপরে উনি বাধ্য হয়ে স্বীকার করেছে, উনি বয়স্ক মানুষ, কনসিভ করেছে, এটা উনি অ্যাকসেপ্ট করতে পারেনি, সংসারে কাউকে জানানোর মতো লোক খুঁজে পায়নি, সো শি ডিড ইট বাই হারসেলফ। তো এই ইভাকুয়েশনটা কমপ্লিট করার জন্য তখন পেশেন্ট আমাদের কাছে ওনার সরার দিকে রিফার করেন। তার তখন সেরাম ক্রিয়েটিনিন লেভেল কত 5 লাইক দিস, এবং ওইরকম সময় তার ডায়ালাইসিসও লাগছে না, আবার তাকে জিও দিতে পারছে না। তোমরা জানো যে সমস্ত ড্রাগ কিন্তু বেশিরভাগ ড্রাগ কিডনি দিয়ে পাস করে, অ্যান্টিবায়োটিক সবগুলো দেওয়া যাবে না, অ্যানেস্থেসিয়ার ড্রাগ দেওয়া যাবে না। তখন কিন্তু আমরা তাকে উইদাউট অ্যানেস্থেসিয়া আমরা এমবিএ সিরিঞ্জিং করে তাকে ইভাকুয়েট করে আবার ফেরত পাঠিয়ে দিই। এরকম দেখো কত লম্বা কাহিনী হয়ে যেতে পারে, মানুষের লাইফ এন্ড ডেথের প্রশ্ন হতে পারে। হ্যাঁ, তাহলে আমাদেরকে হিস্ট্রি নেওয়ার সময় আমাদের অনেক কেয়ারফুল থাকতে হয় এবং অনেক বেশি হিস্ট্রি নেওয়ার ব্যাপার অনেক বেশি আন্তরিক থাকতে হয়। এবং পেশেন্টের যে এই যে একটা প্রবলেম বললাম, আমরা কিন্তু রুগীর উপর রাগ করে কোনো লাভ নাই, তোমাকে কালচারটা বুঝতে হবে। কারণ এদেশের মানুষেরা নিজেদেরকে প্রোটেক্ট করতে জানে না। সে হচ্ছে একটা ফিমেল, সে শুধু নিজের গায়ে দোষ নিতে জানে, এবং সে দেখো কত একটা ভুল পথে চলে গিয়েছিল, যার জন্য সে কিন্তু নিজে মোটেও রেসপন্সিবল না। হ্যাঁ, তো সেই কালচারের দিকে তাকিয়ে আমরা কিন্তু মানুষকে ক্রিয়েটিনিন লেভেল কেন বেড়েছিল, ও ক্রিয়েটিনিন লেভেল বেড়েছে কারণ এটা একটা ধরো মাল্টি অর্গানিক ইফেক্ট হবে না, সে তো অর্গানিজম দিয়ে এটা ইনফেকশন, অর্গানিজম দিয়ে সে এটা টার্মিনেট করতে চেয়েছে, তখন এটা তার ব্লাড স্ট্রিমে গিয়েছে, তার ইনফেকশন হয়েছে, সো দ্যাট তার ক্রিয়েটিনিন লেভেল বেড়ে গিয়েছে। আই মিন কিডনি এফেক্টেড হচ্ছে, কিডনি প্যারেনকাইমা যখন এফেক্টেড হবে তখন নিশ্চয়ই তার ক্রিয়েটিনিন লেভেলটা বেড়ে তাই হয়েছে, ইনফেকশন থেকে হয়েছে। সো দ্যাট তাহলে ওই ওমেনের কি থাকতে পারে, পেশেন্টকে দেখলে তুমি বুঝবা একটা টক্সিক ফেস বলি আমরা, হ্যাঁ, যে তার একটা টক্সিসিটি হয়েছে, তার চেহারা আর একটা ব্লাড লস হয়ে ইনকমপ্লিট অবস্থার চেহারা কিন্তু একরকম হবে না। যার ব্লাড লস হয়েছে সে থাকবে এনিমিক, সে থাকবে পেল, সে হবে তার টেকিকার্ডিয়া থাকবে, এইসবগুলো থাকবে। আর যে হচ্ছে এন্ডোটক্সিক শক বা ইনফেকশন নিয়ে আসছে বা সেপ্টিসেমিয়া নিয়ে আসছে অথবা শুধু সেপসিস নিয়ে আসছে, সে কিন্তু লুকসিক, তারপর হচ্ছে তার একটা টক্সিক ফেস থাকবে, টেম্পারেচার থাকবে, চিল, রাইগর, তারপরে টিকিকার্ডিয়া থাকতে পারে, হাইপোথার্মিয়া থাকতে পারে ইন কেস অফ এন্ডোটক্সিক শক, এবং পেলভিক পেইন বা অ্যাবডোমিনাল পেইন এগুলো সে নিয়ে আসতে পারে। টেকিপনিয়া, এম্পিয়ার্ড মেন্টাল স্টেট, সেটা হতে পারে যদি সে শকে থাকে। ডায়রিয়া এন্ড ভমিটিংও হতে পারে অনেক সময়। কারণ সেপ্টিসেমিয়াতে কেন ডায়রিয়া ভমিটিং হতে পারে, বিকজ তোমার পেলভিক কালেকশন হয়েছে, হয়তো ইনফেকশন হয়েছে, পেলভিক কালেকশন হয়েছে, পেরিটোনিয়াইটিস ডেভেলপ করেছে, তখন কিন্তু তার ডায়রিয়া বা ভমিটিং হতে পারে। তার রেনাল অ্যাঙ্গেল টেন্ডার থাকতে পারে বিকজ অফ ইনভলভমেন্ট অফ দ্য রেনাল প্যারেনকাইমা। আমরা যদি পেলভিক এক্সামিনেশন করি অফেন্সিভ পুরুমেন্ট ডিসচার্জ পেতে পারি, ইটস এ ভেরি লেস সাইন, পাবোই এমন কথা না। ইউটেরাস, ফনিস এগুলো খুবই টেন্ডার পাবো। যদি তার পেলভিক অ্যাবসিস ফর্মেশন হয়ে থাকে তাহলে পাউচ অফ ডগলাসটাকে আমরা বগি ফিলিং পেতে পারি। তো যদি তুমি বগি ফিলিং পাও, পেলভিক অ্যাবসিস মনে করো, তাহলে ট্রিটমেন্ট হবে একরকম। তখন ট্রিটমেন্ট কি হবে, তখন কি আমি ডিএনসি করলে কাজ হবে বলো? পাউচ অফ ডগলাসে কালেকশন হয়েছে, কি কালেকশন হয়েছে? পাস কালেকশন হয়েছে, বিকজ ইটস এ কেস অফ পেলভিক অ্যাবসিস।
পেশেন্টের সুইঙ্গিং রাইজ অফ টেম্পারেচার, তলপেটে ব্যথা, ডায়রিয়া হচ্ছে, স্পুরিয়াস ডায়রিয়া হচ্ছে, এবং তুমি পিভি এক্সামিনেশনের ফাইন্ডিংস পেলা যে তার পেলভিক কালেকশন হচ্ছে, তার চিকিৎসা কি ডিএনসি করলে হবে? তার চিকিৎসা ডিএনসি করলে হবে না, কারণ ডিএনসি করবো কোথায়? ইউট্রাসের মধ্যে। ইউট্রাসের কন্টেন্টকে বের করে আনবো, ঠিক আছে, কিন্তু পেলভিক কালেকশন যেটা হলো, অ্যাবসিস যেটা হয়েছে, তার তো ট্রিটমেন্ট হলো না। তাহলে আমাদের এই ক্ষেত্রে কিন্তু কি করতে হবে? কল্পোটমি করতে হবে, তাই না? মানে ভ্যাজিনাল ওয়াল, পোস্টো ভ্যাজিনাল ওয়ালকে ওপেন আপ করে পেলভিসের কালেকশন গুলোকে বের করে দিতে হবে। তাহলে আমি কি পর্যায়ে পেশেন্টটাকে, হ্যাঁ এবার ঠিকই লিখেছো যে ডিএনসি করলে হবে না, থ্যাংক ইউ। তাহলে আমরা কি অবস্থায় পেশেন্টটাকে পেলাম, অথবা আমরা যদি একটু আগাম সতর্ক হই যে পেশেন্টের ইনফেকশন হচ্ছে, as early as possible তার ইউটেরাসকে ইভাকুয়েট করে দিব, অ্যান্টিবায়োটিক কাভারেজে দিব, ইনফেকশনকে আমি কন্ট্রোল করে ফেলবো, তাহলে কিন্তু তার আর পেলভিক অ্যাবসেস হবে না। আমি যত লেট করব তত বেশি কমপ্লিকেশন। কিন্তু সেই ক্ষেত্রে একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, কি কথা মনে রাখতে হবে? মনে রাখতে হবে যে যদি কোনো সেপটিক অ্যাবর্শনের পেশেন্ট আসে উইথ প্রেজেন্স অফ প্রোডাক্ট অফ কনসেপশন উইদিন দা ইউটেরাস, আমরা কি জানি? আমরা জানি যে এই প্রোডাক্টটা কিন্তু ইনফেক্টেড। তাহলে ইনফেক্টেড প্রোডাক্টটাকে আমি চাচ্ছি যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বের করে দিই। যদি বের না করি আমার ট্রিটমেন্ট কাজ করবে না। কিন্তু যেই প্রোডাক্টটা ইনফেক্টিভ হয়ে ইউটেরাসের সঙ্গে লেগে আছে তাকে হয়তোবা ওয়াল আপ করা ছিল বাই দা ডাব্লিউবিসি, কিন্তু আমি এখন যখন তাকে কিউরেট করতে গেলাম তখন আমি কি করব? এন্ডোমেট্রিয়ামকে আমি এট দি সেম টাইম কিউরেট করছি, তাহলে আমার সারফেস এপিথেলিয়াম লস্ট হচ্ছে, আন্ডারলাইং ব্লাড ভেসেল গুলো ওপেনড আপ হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু ইনফেকশন আরো বেশি ডিসিমিনেটেড হয়ে যাবে। তাহলে অবশ্যই এই পেশেন্টকে অ্যান্টিবায়োটিক কাভারেজে, আমরা আগে বলতাম 24 আওয়ার্স, এখন বই খাতা বলে 6 ঘন্টা মতো, অ্যাটলিস্ট 6 আওয়ার্স, 6 থেকে 12 ঘন্টা বা 24 আওয়ার্স অ্যান্টিবায়োটিক কাভারেজে রেখে দেন ইভাকুয়েশন করতে হবে। আমি অ্যাজ আর্লি অ্যাজ ইভাকুয়েশন করবো বলেই যে আসার সঙ্গে সঙ্গে ইভাকুয়েট করবো, তা করতে গেলে আমি আর একটা মিসম্যানেজমেন্ট করবো। এখানে এত গ্রেডিং তোমাদের মনে রাখার কোনো দরকার নেই, কিন্তু তোমরা ডান পাশের কথাগুলো একটু খেয়াল করো যে ইনফেকশন প্রথমে তো ইউটেরাসের মধ্যে লোকালাইজ থাকে, তারপরে ইনফেকশনটা ইউটেরাস থেকে ছড়িয়ে যায় পাশে। পাশে মানে কি? টিউবে যাচ্ছে, ওভারি, পেলভিক পেরিটোনিয়াম, তারপরে হচ্ছে প্যারামেট্রিয়াম, এগুলো ইনভলভ হচ্ছে। সেখান থেকে টিউব, ওভারি, সেখান থেকে তাহলে কি হবে? জেনারেলাইজড পেরিটোনাইটিস হতে পারে, সেখান থেকে এন্ডোটক্সিক শক হতে পারে, জন্ডিস হতে পারে, রেনাল ফেলিওর হতে পারে। দেখো তাহলে এতগুলো ঘটনা কিন্তু ঘটতে পারে। এখন যদি স্পন্টেনিয়াস মিসক্যারেজ হয়ে ইনফেকশন হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্ট কিন্তু ইনফেকশনের স্প্রেডিংটা কম, সেই অবস্থায় আসে। আর যদি তোমার শুরুতেই যদি ইনফেক্টেড হয়, দ্যাট ইজ সেক্ষেত্রে ক্রিমিনাল অ্যাবর্শনের ক্ষেত্রে আমরা যেটা বারবার বলছি, সেই ক্ষেত্রে কিন্তু গ্রেড 2, 3 নিয়ে আসতে পারে। তাহলে ইনভেস্টিগেশন এখানে কি হবে? ইন্টারনাল এক্সামিনেশনের আগেই একটা আমাকে এন্ডোসার্ভাইকাল এবং হাইভেজিনাল সোয়াব নিয়ে নিতে হবে। কেন ইন্টারনাল এক্সামিনেশনের আগেই নিতে হবে? বিকজ আমি নইলে একবার যদি ইন্টারনাল এক্সামিনেশন করে ফেলি তাহলে এই ইনফেকশন গুলো ইন্ট্রোডিউসড হয়ে যাবে ভিতরে। হ্যাঁ, সেজন্য আমরা হাইভেজিনাল সোয়াবটা নিব, ভিতরটা ভালো করে পরিষ্কার করব, করে দেন হচ্ছে মানে অ্যান্টিসেপটিক ওয়াশ দিয়ে দেন পিভি এক্সামিনেশন করব। আর ইনভেস্টিগেশনের জায়গায় আমরা কি নিলাম? এন্ডোসার্ভাইকাল সোয়াব নিলাম, হাইভেজিনাল সোয়াব নিলাম। কারণ শুধু হাইভেজিনাল সোয়াব নিয়েছি তাতে আমি হয়তো গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ অর্গানিজম সব নাও পেতে পারি। যেমন ধরো যে গনোকক্কাল ইনফেকশন যদি হয়, সেটা কিন্তু হাইভেজিনাল সোয়াব নিলে পাওয়া যাবে না, সে হয়তো হয়ে আছে এন্ডোসার্ভাইকাল। হ্যাঁ, তো সেই জন্য এই সোয়াবটা নিয়ে কি করতে হবে? কালচার করতে হবে। আমরা গ্রামে স্ক্রিনিং করব এবং কালচার করব। কালচার এন্ড সেনসিটিভিটি টেস্ট এট দি সেম টাইম করা হয়। তাহলে কালচার করে দেখবো যেটা অ্যারোবিক বা অ্যানারোবিক কি দিয়ে হয়েছে, আর সেনসিটিভিটি দেখবো, সেনসিটিভিটি টু অ্যান্টিবায়োটিক, এবং আমরা হচ্ছে তার গ্রাম স্ক্রিনিংটা এট দি সেম টাইম দেখবো। এছাড়া কিছু রুটিন ইনভেস্টিগেশন করব, ইউরিন লাগলে ইউরিন পরীক্ষা করব, যদি সন্দেহ করি কিডনি ফাংশন দেখা লাগে করব, পেশেন্টের জন্ডিস থাকলে লিভার ফাংশন টেস্ট করব। বাট নট ফর অল, তোমরা শুধু টিক দিবে না, তোমাদেরকে ওয়াচ করতে হবে যে তার কি প্রেজেন্টেশন ছিল। Actually, clinical presentation and differential diagnosis guide us for investigation which we actually need. এখন দেখো আলট্রাসোনোগ্রাফি স্পেশাল ইনভেস্টিগেশন করতেই হবে। কতটুকু প্রোডাক্ট আছে, অথবা এমন হতে পারে কমপ্লিট অ্যাবর্শন হয়েছে কিন্তু ইনফেকশন হয়ে গিয়েছে, তাহলে ভিতরে কিছু নাই, সেক্ষেত্রে ডিএনসি মোটেই করব না। কিন্তু যদি ইনকমপ্লিট অ্যাবর্শন আছে, অথবা সে শুরু থেকে একটা ক্রিমিনাল ইনডিউস করেছে, কিছু হয়তো পড়ে গিয়েছে, কিছু রয়ে গিয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আমাকে ইউটেরাসকে
ইভাকুয়েট করতে হবে। এট দ্য সেম টাইম যদি আমি দেখি যে কোনো পেলভিক অ্যাবসিস ফর্মেশন হয়েছে তাহলে সেটার জন্য আলাদা মেজার আমাকে নিতে হবে। আচ্ছা, যদি পেশেন্টের জ্বর থাকে, আমি কি বুঝলাম, জ্বর থাকলে বুঝলাম যে এটা আর অর্গানাইজ নাই, এটা হচ্ছে স্প্রেডিং হয়ে গিয়েছে সিস্টেমে, সেক্ষেত্রে আমার তখন কালচার করতে হবে, ব্লাড কালচার করতে হবে, দেন হচ্ছে সেরাম ইলেকট্রোলাইট দেখতে হবে, কোয়াগুলেশন প্রোফাইল দেখতে হবে, অ্যাবডোমিনাল এক্সরে করা লাগতে পারে। কোনো এমন হতে পারে, অনেক সময় হয় কি, অনেক সময় হয় যে সে একটা স্টিক দিয়ে ইনডিউস করেছে, স্টিকটা ইউট্রাসের ওয়াল পারফোরেট করে পেটের মধ্যে চলে গিয়েছে, সেই জন্য তার অ্যাবডোমিনাল ডিসটেনশন হয়েছে, হ্যাঁ, সেখানে পেরিটোনাইটিস ডেভেলপ করেছে। সেরকম যদি হয় তাহলে আমাদেরকে দেখতে হবে যে কোনো বাউল ইনজুরি হয়েছে কিনা, সেটা খুব ইম্পর্টেন্ট। অনেক সময় পেশেন্ট কিন্তু বাউল ইনজুরি নিয়ে আসে। তাহলে দেখো, তুমি যদি এখন ইনকমপ্লিট একটা অ্যাবর্শনের কমপ্লিকেশন বলতে গিয়ে বলো যে বাউল ইনজুরি হতে পারে, সেটি কিন্তু আমরা মানতে পারবো না, কারণ ও তো ছিল ইউট্রাসের মধ্যে, প্রোডাক্টটা পড়ে গিয়েছে, এখন কিছুটা রয়ে গিয়েছে, এখন কেন বাউল ইনজুরি হবে? বাউল ইনজুরি হবে কখন? যদি তুমি ডিএনসি করতে গিয়ে ইউট্রাসকে পারফোরেট করে বাউলকে ইনজুরি করো ডিএনসি করে করে, দেন দেয়ার উইল বি বাউল ইনজুরি, আদারওয়াইজ নট। সো দ্যাট খুবই বুঝে বুঝে কথা বলতে হবে, হ্যাঁ, এই কথাটা বারবার করে ঘুরে ঘুরে আসছি। কমপ্লিকেশন বলেছি, এর আগেই বলেছি, হেমোরেজ হতে পারে, ইনজুরি হতে পারে, অ্যাডজাসেন্ট স্ট্রাকচার ইনজুরি হতে পারে যদি সে সেপটিক অ্যাবর্শনের জন্য স্টিক ইনজুরি, কিন্তু সে যদি মেডিসিন খেয়ে অ্যাবর্শন করতে চায় তাহলে কিন্তু বাউল ইনজুরির প্রশ্ন নাই। স্প্রেড অফ ইনফেকশন বলেছি কি কিভাবে হতে পারে, থ্রোম্বোফিলেবাইটিস হতে পারে, রিমোট কমপ্লিকেশন হতে পারে। দেখো, তার শরীর আর ভালোই হচ্ছে না, ক্রনিক ডেবিলিটেটিং হয়ে যেতে পারে, ক্রনিক পেলভিক পেইন, যেটা আমরা পিআইডি বলি না, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, সেটা একটা ক্রনিক পেলভিক পেইন এবং ব্যাক অ্যাক, এগুলো হতে পারে। ডিসপেরোনিয়া ডেভেলপ করতে পারে ফর লং টার্ম, পেশেন্টের ফার্দার এক্টোপিক প্রেগন্যান্সি হতে পারে, সেকেন্ডারি সাবফার্টিলিটি হতে পারে। অবশ্যই পেশেন্ট যদি সুস্থ বারে বারে অসুস্থ হয়ে পড়ে তার ইমোশনাল ডিপ্রেশন হবে। সো দিজ আর দ্য কমপ্লিকেশনস অফ সেপটিক অ্যাবর্শন। এটি যে সেপটিক অ্যাবর্শনের একার কমপ্লিকেশন তা কিন্তু নয়, এটা একটা ইনকমপ্লিট অ্যাবর্শনেও এই কমপ্লিকেশন গুলো আসবে যদি তার থেকে তার সেপটিক অ্যাবর্শন হয়ে থাকে, মানে সেপসিস ডেভেলপ করে থাকে। আমরা বললাম যে ফিউ পার্সেন্টেজে কিন্তু সেপসিস হতে পারে, তাহলে সেক্ষেত্রে এই কনসিকুয়েন্স আমরা পাবে। সো যখনই আমরা কোনো কিছুর ম্যানেজমেন্ট বলি, প্রথম কথা হচ্ছে প্রিভেনশন বলি। এই যে একটা অ্যাবর্শনের কথা হচ্ছে, অ্যাবর্শন প্রিভেন্ট করবো কি করে? তাহলে কজ গুলো তোমাকে রিমুভ করতে হবে, পেশেন্টের জেনারেল হেলথের ইমপ্রুভমেন্ট করতে হবে, তারপরে যার প্রয়োজন নাই, সে আনওয়ান্টেড প্রেগন্যান্সি হয়েছে বলেই তো টার্মিনেট করতে গিয়েছে, সুতরাং ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসটাকে বুস্ট আপ করতে হবে। তারপরে rigid enforcement of legalized abortion in practice and to curb prevalence of unsafe abortion. আমরা একটা আইনের দোহাই দিয়ে আমাদের কাছে যখন রোগী এসে বলছে যে আমার তো বাচ্চা আমার নেওয়াটা ঠিক হয়নি, এটা ভুল হয়ে গিয়েছে, আমার বাচ্চাটা অ্যাবর্শন করিয়ে দেন, তো তার যদি এমআর এর টাইম পার হয়ে গিয়ে থাকে 10 উইকস এর বেশি, 12 উইকস 13 উইকস নিয়ে আসছে বা 14 উইকস এ সে ধরা পড়েছে, ইভেন এমন হতে পারে সে কোনো ওষুধপত্র খেয়ে ফেলেছে, সুতরাং তার টার্মিনেশনটা জরুরি। তা আমাদের দেশে অ্যাবর্শন ল ইলিগাল নাই, সেই জন্য আমরা অ্যাবর্শন করছি না। তাহলে কি আমরা চোখ বন্ধ করে রাখছি? মানুষের যে কিন্তু ঠিকই একটা অ্যাবর্টিফিসিয়েন্ট ড্রাগকে অ্যাবর্শন করে ফেলছে। সেই জন্য বলা হয়েছে যে লিগাল অ্যাবর্শনের প্র্যাকটিসে আমাদেরকে আসতে হবে, তাছাড়া আনসেফ অ্যাবর্শন গুলো রক্ষা করা কঠিন। কিন্তু আমার তো আনসেফ অ্যাবর্শনে যাওয়া লাগে না, অ্যাবর্শনে যাওয়া লাগে না যদি না ফ্যামিলি প্ল্যানিংটা তারা ঠিক মতো নেয়। তাহলে আমরা যদি উদ্বুদ্ধ করি ফ্যামিলি প্ল্যানিং কে, দ্যাট উইল বি ফার বেটার দেন লিগালাইজেশন অফ অ্যাবর্শন ল। কারণ আমি যদি আজকে আইন করে দেই যে হ্যাঁ আসলে আমি প্রয়োজনে অ্যাবর্শন করাবো, তাহলে দেখা যাবে দে বিকেম মোর আনকেয়ার ফর দেমসেলস। তারা মনে করবে আচ্ছা অসুবিধা নেই, বাচ্চা হলে তো যাবো না, অ্যাবর্শন করে দিবে। হ্যাঁ, তাহলে আমরা যে লিগাল একটা জিনিস ডিমান্ড করবো তার আগেও আমাদের অনেক চিন্তা করতে হবে যে সেটা ভালো হচ্ছে না মন্দ হচ্ছে। সবচেয়ে বেশি জরুরি হলো মানুষের জানা, তার প্ল্যানিং বা ফ্যামিলি প্ল্যানিং, যে সে কয়টা বাচ্চা নিবে, কত গ্যাপে নিবে, তারপরে সে কি পদ্ধতি নিবে। এই যে সুন্দর যদি একটা বার্থ প্ল্যান থাকে এবং অ্যাকর্ডিংলি যদি পেশেন্টরা সেই এক্সারসাইজটা করে, তাহলে কিন্তু তার কোনো আনসেফ অ্যাবর্শনের দিকে যাওয়া লাগে না। সো দ্যাট এডুকেশন, মোটিভেশন এবং ফ্যাসিলিটিস এক্সটেনশন সেগুলো খুব প্রয়োজন। একটা মা, উনি 2টা বাচ্চা বা 3টা বাচ্চার মা, উনি চাচ্ছিলেন না আর বাচ্চা নিবেন, কিন্তু ওনাকে কেউ বলেনি বা উনি এই সুবিধাটা পান নাই যে উনি একটা
লং টার্ম রিভার্সিবল কন্ট্রাসেপটিভ মেথড নিবেন। হয়তো একটা ইনজেকশন নিতে পারতো, হয়তো একটা ইমপ্লান্ট নিতে পারতো, হয়তো একটা উনি কপারটি নিতে পারতেন, তাহলে উনি 10 বছর কিন্তু আরামে থাকতে পারতেন। কিন্তু তার হাতের কাছে ফ্যাসিলিটিটা ছিল না। তাহলে সে কি করেছে? সে হাতের কাছে বড়ি পেয়েছে, অথবা বড়ি খেলে তার খারাপ লাগে, বমি লাগে, বড়ি খেতে খেতে 5-6 দিন পরে বন্ধ করে দিয়েছে, অথবা সে কন্ডোম ইউজ করতো, প্রপারলি ইউজ করা হয়নি, সেই মা কিন্তু প্রেগনেন্ট হয়ে গেল। তাহলে মায়ের এই যে ফ্যাসিলিটি গুলা, সেই ফ্যাসিলিটি গুলা, যে ফ্যাসিলিটিটা আজকে আমাদের একটা টার্সিয়ারি লেভেলে হসপিটালে আসলে মানুষ পাচ্ছে, সেই ফ্যাসিলিটি গুলা, বিশেষ করে ফ্যামিলি প্ল্যানিং ফ্যাসিলিটি গুলা যদি আমরা মানুষের দূর করে এক্সটেন্ড করতে পারি, তাহলে আমরা তাদেরকে একটা সুবিধা দিতে পারবো। ওকে, সো অল দিস রিগার্ডিং প্রিভেনশন। এবার হচ্ছে সেপটিক অ্যাবর্শনের ম্যানেজমেন্ট কি? পেশেন্টকে কিন্তু হসপিটালাইজড করতে হবে, এসেনশিয়াল ফর অল কেসেস অফ সেপটিক অ্যাবর্শন। কারণ বাসায় রেখে তুমি চিকিৎসা করতে পারবে না, কিভাবে করবা? ওকে তো ওরাল ড্রাগ দিলে হবে না, ইনজেক্টেবলস দিতে হবে, ফলো আপ করতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তার ইভালুয়েশন করতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে এমন তার কি ব্লাড ট্রান্সফিউশন দেওয়া লাগতে পারে, ডিহাইড্রেশন কারেকশন করা লাগতে পারে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে সেটা ঠিক করা লাগতে পারে। সো মোদ্দা কথা হলো দিস পেশেন্ট নিডস হসপিটালাইজেশন। তাহলে আমরা একটা ইনকমপ্লিট অ্যাবর্শনকে হসপিটালাইজড করার কথা বলিনি, একটা কমপ্লিট অ্যাবর্শনকে বলিনি, থ্রেটেন্ড অ্যাবর্শনকে আমরা বলিনি, কিন্তু আমরা সেপটিক অ্যাবর্শনকে বললাম। থ্রেটেন্ডে আমরা রোগী আসলে ভর্তি করে নেই, সেটা কি জন্য নেই? যে রোগীর ভয় কাটানোর জন্য নেই। আচ্ছা, ঠিক আছে। তারপরে কি করবা? হাইড্রোজেনাল সার্ভাইকাল সোয়াব ফর কালচার বলা হয়ে গিয়েছে। to note state of abortion process, extraction of infection. So learn করবা, ওভারঅল অ্যাসেসমেন্ট করবা, আর ইনভেস্টিগেশন প্রোটোকলটাকে ফলো করবা। ম্যানেজমেন্টটা কি? টু কন্ট্রোল sepsis, to remove source of infection, to give supportive therapy, to bring back the normal homeostatic cellular metabolism, to assist response of treatment. তাই আমরা অলরেডি এগুলো সব কথা বলে ফেলেছি। শুধু যদি গ্রেড 1 নিয়ে আসে, তাই না? তাহলে আমি অ্যান্টিবায়োটিক দিব, আর প্রোফাইলেকটিক অ্যান্টি গ্যাস গ্যাংগ্রিন সিরাপ দিতে পারি, অ্যানালজেসিক অ্যান্ড সিডেটিভ। সবসময় যে প্রোফাইলেকটিক অ্যান্টি গ্যাস গ্যাংগ্রিন দেই আমরা, তাকে তো দেই না, ইট ডিপেন্ডস যে তার ফাউল স্মেলিং ডিসচার্জ আছে কিনা, বা আমি সন্দেহ করছি কিনা, সেই ক্ষেত্রে দিব। এত গ্রেডিং করে তোমাদের পড়ার দরকার নেই, এত কিছু মনে রাখতে হবে না। যেটা ইন জেনারেল ম্যানেজমেন্ট সেটা দিব, স্পেসিফিক অ্যান্টিবায়োটিক দিব, ইভ্যাকুয়েশন করা লাগলে করবো, পেলভিক অ্যাবসেস থাকলে ড্রেন করবো, শেষ। আইভি লাইন ইনফিউশন হ্যাঁ লাগতে পারে, যদি পেশেন্ট ছকে থাকে, খাচ্ছে না, আইভি ইনফিউশন, ট্রান্সফিউশন লাগতে পারে। অ্যান্টিবায়োটিক কিন্তু আমরা সব সময় অ্যাবর্শনের ক্ষেত্রে আমরা ট্রিপল অ্যান্টিবায়োটিকের কথা বলি, যেমন অ্যাম্পিসিলিন, জেন্টামাইসিন আর মেট্রোনিডাজল। এরা তিনজনে মিলে তিনটা গ্রুপ কভার করে, সেই জন্য ট্রিপল অ্যান্টিবায়োটিক মানেই বুঝবা যে আমরা প্রথমত একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেই, যেমন অ্যাম্পিসিলিন বা সেফলোস্পোরিন। লাভ দিয়ে উঠে মেরোপেনামের কথা কেউ বলবা না, মেরোপেনাম কিন্তু অনেক হায়ার লেভেল অ্যান্টিবায়োটিক, কস্টলি, এবং যদি রেজিস্ট্যান্ট হয়ে যায় তুমি আরেকবার মেরোপেনাম দিয়ে সত্যিকারের খারাপ রোগী চিকিৎসা করতে পারবে না। সুতরাং আর এটা তো ল্যাবিয়াল রিজনে বা ভালভা-ভেজানাল রিজনে যে ইনফেকশনটা, সেটা যে অর্গানিজম যেগুলো হয় সেগুলো, এগুলো দিয়ে ভালো কাভারেজ হয়। সো জেন্টামাইসিন দিতে পারি আমরা ফর গ্রাম নেগেটিভ গ্রুপের জন্য, আর মেট্রোনিডাজল হচ্ছে অ্যানোরবিটের জন্য। হ্যাঁ, while awaiting for culture sensitivity. Culture sensitivity কি আসবে অ্যাকর্ডিংলি আমরা তখন চেঞ্জ করব, কিন্তু কালচার পাঠিয়ে দিয়ে আমরা এই অ্যান্টিবায়োটিক অবশ্যই শুরু করে দেব। এছাড়া কিছু হায়ার অ্যান্টিবায়োটিক ইউজ করা লাগতে পারে, বিশেষ করে যদি এমআরএসএ হয়। যদি এমআরএসএ হয় তাহলে আমরা পাইপারসিলিন, টাজোব্যাক্টাম এগুলো দিতে পারি, কার্বিনমিথিন দিতে পারি, ভেনকোমাইসিন দিতে পারি, ক্লিন্ডামাইসিন দিতে পারি। দেখো ক্লিন্ডামাইসিন কিন্তু একটা খুব ভালো ড্রাগ কভার্স most streptococci, staphylococci, including MRSA, and is not nephrotoxic. Blood transfusion, oxytocin, surgical evaluation এসব করতে পারি, গ্যাস ফর্মিং হলে অথবা এন্ডোটক্সিক শক, নট রেসপন্ডিং টু ট্রিটমেন্ট, সেখানে হিস্টেরেক্টমি করতে পারি। কিন্তু তোমরা হচ্ছে অ্যাবর্শনের ট্রিটমেন্ট হিসেবে কখনো হিস্টেরেক্টমিটা চট করে মুখ দিয়ে বার করবে না, হাজারটা কথা বলে তারপরে বলবে হিস্টেরেক্টমি। তাহলে কি আমরা অ্যাবর্শন শেষ করলাম? আমরা অ্যাবর্শনটা শেষ করেছি আলহামদুলিল্লাহ। কবে শুরু করেছিলাম? অ্যাবর্শন ভুলেই গিয়েছি মনে হয়। সো তোমরা অ্যাবর্শন পড়ার সময় প্রথমত অ্যাবর্শনের ডেফিনিশন, ক্লিনিক্যাল ভ্যারাইটি কি আছে, কাকে আমরা মিসক্যারেজ বলবো, কাকে আমরা অ্যাবর্শন বলবো, তারপরে অ্যাবর্শনের বিভিন্ন ট্রাইমাস্টার অনুসারে কারণ করো। ইন জেনারেল তো আছেই, ধরো ফার্স্ট ট্রাইমাস্টারে অ্যাবর্শনের কারণও কিন্তু তার এন্ডোক্রাইনোপ্যাথি হতে পারে, সেকেন্ড ট্রাইমাস্টারও হতে পারে,
কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টার যেমন আমরা কি বলেছি বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে রিলেটেড টু ক্রোমোসোমাল অ্যাবরেশন। হ্যাঁ, তাহলে সেই কথাটা আমাদের মনে রাখতে হবে। ফার্স্ট সেকেন্ড ট্রাইমেস্টার অ্যাবরেশনের মূল কারণ কি? মূল কারণ হয়তো ইউটারাস একটা ফাইব্রয়েড হচ্ছে, অথবা কোনো অ্যানাটমিক্যাল দিস ইজ অ্যানাটমিক্যাল ডিফেক্ট অফ ইউটারাস, যে তার ফাইব্রয়েড হচ্ছে, তার কোনো কনজেনিটাল ডিফেক্ট থাকতে পারে, তার ইনকম্পিটেন্স অফ দ্য সার্ভিক্স থাকতে পারে। আর একটা কথা মনে রাখবা যে সিফিলিস গ্রুপ অফ ইনফেকশন যদি মায়ের হয় তাহলে তার কিন্তু মিসক্যারেজ যেগুলো হয় সেগুলো হয় at around second trimester। হ্যাঁ, সেই কথাটা মনে রাখতে হবে। এছাড়া মায়ের জ্বর, ইনফেকশন, হাইপারপ্যারেশিয়া, all these are responsible। তারপরে কিছু আছে অটো ইমিউনিটি, যেটা আমরা বলেছি তাই না, যে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম হতে পারে, লুপাস এরিথ্রোমাটোসিস হতে পারে, অ্যান্টিকার্ডিলিপিন অ্যান্টিবডি আমরা পেতে পারি, অ্যান্টি লুপাস অ্যান্টিবডি আমরা পেতে পারি। তখন এই ইনভেস্টিগেশনটা আসবে যখন আমরা প্রবাবল অন্য কোনো কারণ পাচ্ছি না, ঠিক আছে। বা নোনও হতে পারে পেশেন্ট লুপাসের জন্য বা অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমের জন্য সে নন পেশেন্ট হতে পারে, তার অ্যাবর্শন হতে পারে, সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে তোমরা যেহেতু আন্ডার গ্রাজুয়েটস, তোমাদের কাছে অ্যাবর্শনের ডেফিনিশন, ক্লিনিক্যাল টাইপস গুলো আমরা জানতে চাই। থ্রেটেন থেকে ইনকমপ্লিটকে কি করে ডিফারেন্সিয়েট করবে? একটা থ্রেটেন ছিল, তার আউটকাম কি হতে পারে? আউটকাম হতে পারে সে ভালোই বাড়ি চলে গেল, কন্টিনিউ করলো প্রেগন্যান্সি। আউটকাম এমন হতে পারে তার অনেক পেইন, অনেক ব্লিডিং শুরু হলো, তাহলে তার নাম কি হবে? তখন কি নাম হবে? যদি একটা থ্রেটেন অনেক পেইন, অনেক ব্লিডিং শুরু হয়, তাহলে তার নাম কি হবে? তার নাম হবে ইনএভিটেবল। আর যদি কিছু প্রোডাক্ট পড়ে যায় তাহলে সে হয়ে যাবে ইনকমপ্লিট, যদি পুরা পড়ে যায় সে হয়ে যাবে কমপ্লিট। তাহলে দেখো একটা কথা ছিল থ্রেটেন, তার আউটকাম এদিকেও যেতে পারে, ভালোর দিকেও যেতে পারে। আর যেটা দিয়ে আমরা ডায়াগনোসিস করব সেটা অবশ্যই মনে রাখতে হবে আল্ট্রাসোনোগ্রাফি। কমনলি আমরা ট্রান্সভাজিনাল আল্ট্রাসাউন্ড করবো যদি এটা কিনা অল্প দিনের হয়, বাট যদি এটা বেশি দিনের হয়, পার অ্যাবডোমিনালি বেশি ফিল করা যাচ্ছে, তাহলে পার অ্যাবডোমিনালি না গেলে আমরা পার ভেজালি সব কথা বলতে পারবো। গুড। মাহমুদা বিনতে আক্তার লিখেছো ইনএভিটেবল। সো ইটস দ্য ক্লোজিং। আমার মনে হয় যে আমরা পড়াশোনা একটু তোমাদের সাথে করলাম, খুবই ভালো সময় কেটেছে আমাদের। শুরু করেছিলাম সপ্তাহে 2টা করে ক্লাস দিয়ে, পরবর্তীতে ওটাকে একটু কমিয়ে আমরা শুধু একটা ক্লাস শুরু করেছিলাম। ইনফ্যাক্ট ক্লাস নেওয়াটা আমার খুবই পছন্দের কাজ, আমি খুবই পছন্দ করি ক্লাস নিতে, কিন্তু নানাবিধ চাপের কারণে অনেক সময় হয়ে উঠছে না। সামনে ঈদের ছুটি আছে, তাহলে আমাদের এখন ক্লাস কিছুদিন বন্ধ থাকবে আমার পক্ষ থেকে। আমি আবার কবে শুরু করতে পারবো আমি অ্যাকর্ডিং টু টাইম কি হয় সে অনুযায়ী আমি তোমাদেরকে বলবো। সে পর্যন্ত তোমরা হয়তো অন্য কারো ক্লাস পাচ্ছো, করছো। বেস্ট অফ লাক, সুস্থ থাকো সবাই, নিজেকে সুস্থ রাখো, পরিবারকে সুস্থ রাখো, যাতে বাড়তি চাপ না নিতে হয়। এবং অবশ্যই করোনার এই ক্রান্তিকালে যা কিছু করা উচিত, সামাজিক দূরত্ব বলো, মাস্ক পরা বলো, তোমাদের ইমিউনিটি বাড়ানোর জন্য খাবার খাওয়া, এক্সারসাইজ করা, তারপরে রোদ লাগানো, এগুলো সব করতে হবে। ঘরে বসে শুধু পড়াশোনা দুনিয়ার কাছে ভেসে গেলে হবে না, মনে রাখতে হবে যে স্বাস্থ্যই সম্পদ। সুস্বাস্থ্য যদি করতে না পারো তাহলে বড় বড় সার্টিফিকেট কোনো কাজে আসবে না। সুতরাং সেগুলোর দিকেও নজর দিতে হবে। কোভিড-19 ইন প্রেগন্যান্সি রিলেটেড ক্লাস, হ্যাঁ এটা তো ভালো একটা প্রপোজাল। কিন্তু কবে নিব? আমি তো ঈদের পরে ছাড়া নিতে পারবো না, তাহলে ঈদের পরে একটু মনে করিয়ে দিয়ে তোমরা, দেন আই উইল ট্রাই। এটা অবশ্য ভালোই বলেছো, এটা তোমাদের পরীক্ষায় ধরতে পারে অবশ্যই। কোভিড-19 ইন প্রেগন্যান্সি রিলেটেড কি চেঞ্জ হয়, কি করতে হবে প্রেগন্যান্সিতে। ওকে ইফা, বৃষ্টি, আমরা ট্রাই করবো। হ্যাঁ, তাহলে হ্যাঁ, দোয়া করো আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, নিরাপদে থাকি। থ্যাংক ইউ অল।